স্বাগতম সবাইকে। তরঙ্গ ও শব্দ এই চ্যাপ্টারের সর্বশেষ টপিক শব্দ তরঙ্গ নিয়ে আজকের পর্ব। আমরা দেখব শব্দ তরঙ্গ। একদম প্রথমেই দেখব কিভাবে শব্দ তরঙ্গ আমরা তৈরি করতে পারি সেই ব্যাপারটা। এখন আমরা দেখব কিভাবে শব্দ তরঙ্গ তৈরি করা যায়। তাহলে কিভাবে আমরা শব্দ তরঙ্গ উৎপন্ন করতে পারি অথবা তৈরি করতে পারি সেই ব্যাপারটা আমরা দেখব। তাহলে কিভাবে আমরা শব্দ তরঙ্গ তৈরি করতে পারি সে ব্যাপারটা আমরা প্রথমে দেখব। তো শব্দ তরঙ্গ তৈরি করার জন্য তিনটা জিনিস দরকার বা তিনটা বিষয় আমাদের দরকার। কয়টা বিষয়? তিনটা। ভাইয়া কি কি? একটা হচ্ছে সোর্স, যাকে বাংলায় বলবো উৎস। 2 নাম্বার হচ্ছে মিডিয়াম, যাকে বাংলায় বলবো মাধ্যম। 3 নাম্বার হচ্ছে রিসিভার, যাকে বাংলায় বলবো গ্রাহক। তাহলে আমার শব্দ তরঙ্গ তৈরি করতে কয়টা জিনিস দরকার? তিনটা। একটা সোর্স, একটা মিডিয়াম, একটা গ্রাহক। ওকে, আচ্ছা। তো দেখো, তাহলে প্রথমে আমার কাছে একটা সোর্স লাগবে। সোর্সের কাজ হবে কম্পনের মাধ্যমে, কম্পন অথবা কাপাকাপির মাধ্যমে। তাহলে কম্পনের মাধ্যমে সোর্সের কাজ হবে কম্পনের মাধ্যমে কি তৈরি করা? শব্দ তরঙ্গ তৈরি করা। এটা হবে কার কাজ? সোর্সের কাজ। সো কম্পনের মাধ্যমে শব্দ তরঙ্গ তৈরি করবে। এই কাজটা কে করবে? সোর্স করবে এই কাজটা। তারপর 2 নম্বরে কে আছে? 2 নম্বর আছে মিডিয়াম। সো মিডিয়ামের কাজ কি? মিডিয়ামের কাজ হচ্ছে মাধ্যম। মাধ্যমের কাজ হচ্ছে, মাধ্যম বলতে কি বোঝায়? যেমন এখন আমরা কোথায় আছি? এখন আমরা বায়ুতে আছি, তাই না? এটা হচ্ছে বায়ু মাধ্যম। আমি যদি এখন পানিতে ডুব দিই তাহলে আমি কোথায় আছি? পানি মাধ্যমে আছি, তাই না? আচ্ছা, তাহলে মাধ্যম বলতে আমাদের চারপাশে যেটা আছে সেটা হচ্ছে মাধ্যম আর কি। এই যে পরিবেশটাই হচ্ছে মাধ্যম। আচ্ছা, তো এই যে কম্পনের মাধ্যমে শব্দ তরঙ্গ আমরা তৈরি করেছি। কম্পনের মধ্য দিয়ে আমরা শব্দ তরঙ্গকে কি করেছি? একটা কম্পন দিলাম, কম্পনের ফলে একটা তরঙ্গ তৈরি হয়েছে। যেমন স্কুলের ঘন্টায় যখন এভাবে বেল বাজানো হয়, ওটা দেখো, এই যে স্কুলের ঘন্টায় যখন এভাবে বেল বাজায় তখন ওটা কাঁপাকাঁপি করে এবং সারা স্কুলে ওই ঘন্টার শব্দটা ছড়িয়ে যায়। তাহলে কম্পনের মাধ্যমে শব্দ তরঙ্গ তৈরি করেছি, এখন সেটাকে ছড়িয়ে দিতে হবে। তাহলে ছড়িয়ে দিব, অথবা বলতে পারি মাধ্যমের কণার মধ্য দিয়ে ওই তরঙ্গের শক্তিটাকে ছড়িয়ে দিব, স্থানান্তর করব। তাহলে মাধ্যম কেন প্রয়োজন? কারণ হচ্ছে মাধ্যমের কণা শব্দ শক্তিকে ছড়িয়ে দেয় অথবা স্থানান্তর করে। তাহলে দেখো, কম্পনের মাধ্যমে শব্দ তরঙ্গ তৈরি করবে, কম্পনের মাধ্যমে সোর্স শব্দ তরঙ্গ তৈরি করবে, যেটা উৎস সেটা। তারপর মাধ্যমের কণা সে শব্দ শক্তিকে স্থানান্তর করবে, ছড়িয়ে দিবে। এরপর রিসিভার বা গ্রাহক কি করবে? ওই শব্দ তরঙ্গ গ্রহণ করবে। তাহলে শব্দ গ্রহণ করবে অথবা শুনবে। ঠিক আছে, আমরা যে শব্দ শুনি আমরা হচ্ছে গ্রাহক। তাহলে দেখো, এই যে আমি কথা বলছি, আমি সোর্স, এরপর এই যে একটা মাধ্যমের মধ্যে দিয়ে শব্দটা ছড়িয়ে যাচ্ছে, আর তোমরা শুনতে পাচ্ছ, তোমরা হচ্ছে রিসিভার বা গ্রাহক। তাহলে তোমরা কি? তোমরা হচ্ছে গ্রাহক অথবা রিসিভার। আবার তোমরা যখন বলবে তখন তোমরা সোর্স, এরপর মাধ্যমের মধ্যে দিয়ে সেটা চলে আসবে আমার কাছে, আমি হব তখন শব্দ শুনতে পাবো, আমি হব তখন গ্রাহক। তাহলে শব্দ তরঙ্গ যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের কয়টা ব্যাপার দরকার? 3টা ব্যাপার দরকার। কি কি? সোর্স, মিডিয়াম, গ্রাহক। তাহলে আমরা যদি শব্দ তরঙ্গ তৈরি করতে চাই আমাদের কয়টা ব্যাপার দরকার? আমাদের 3টা ব্যাপার দরকার। কি কি? একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে মিডিয়াম, আর একটা হচ্ছে রিসিভার বা গ্রাহক। এই 3টা ব্যাপার আমাদের দরকার হবে যদি আমরা কি তৈরি করতে চাই? শব্দ তরঙ্গ তৈরি করতে চাই। তাহলে শব্দ তরঙ্গ কিভাবে তৈরি হয়? সোর্স অথবা উৎস কম্পনের মাধ্যমে শব্দ তরঙ্গ তৈরি করবে, মাধ্যমের কণা শব্দ শক্তিকে ছড়িয়ে দিবে, তারপর শব্দ আমরা শুনতে পাবো। আচ্ছা, এবার আমরা দেখব মানুষ কিভাবে কথা বলে সেই ব্যাপারটা। তো মানুষ কিভাবে কথা বলে? দেখো, মানুষের গলায় একটা ভোকাল কর্ড থাকে। ভোকাল মানে হচ্ছে কণ্ঠস্বর, ভোকাল মানে কণ্ঠ, আর কর্ড মানে হচ্ছে হাড্ডি,
হাড্ডি বলো না তোমরা, হাড্ডি, এই নরম হাড্ডি, তরুণাস্থি, নরম হাড্ডি, এই নরম হাড্ডি বা তরুণাস্থি এটাকে কর্ড বলি। সো আমাদের এখানে একটা নরম হাড্ডি থাকে, তরুণাস্থি থাকে, তাই না? তো এটা গলাতে থাকার কারণে এটাকে আমরা ভোকাল কর্ড বলি। আমরা যখন কথা বলি এই ভোকাল কর্ড কী করে, নাড়াচড়া করে, কাঁপাকাঁপি করে। তাহলে আমাদের ভোকাল কর্ড কাঁপাকাঁপির মধ্য দিয়ে শব্দ তৈরি করে, তারপর মাধ্যমের মধ্য দিয়ে সেটা গ্রাহকের কাছে পৌঁছে যায়। তাহলে মানুষ কিভাবে কথা বলে? ভোকাল কর্ডের কাঁপাকাঁপির মাধ্যমে কথা বলে। তাহলে প্রশ্নে যদি কখনো বলে মানুষ কিভাবে কথা বলে, তখন আমরা বলবো দেখো আমাকে প্রশ্নে বলা হয়েছে মানুষ কিভাবে শব্দ উৎপন্ন করে, মানুষ কিভাবে কথা বলে, কথা বলে, মানুষ কিভাবে কথা বলে যদি আমাকে প্রশ্ন করে, আমি কি বলবো? আমি বলবো মানুষের গলায়। তাহলে কার গলায়? বানরের গলায় না, মানুষের গলায় কি থাকে? মানুষের গলায় ভোকাল কর্ড থাকে, ঠিক আছে? ভোকাল কর্ড থাকে মানুষের গলায়। তো ভোকাল কর্ডকে বাংলায় কি বলবো? ভোকাল মানে হচ্ছে স্বর আর কি, বা গলা বা কণ্ঠ বলতে পারো, কণ্ঠ। আর কর্ড মানে কি? নরম হাড্ডি, মানে তরুণাস্থি, তরুণাস্থি, অস্থি না, অস্থিটা কেমন? তরুণ অস্থি, তরুণাস্থি, নরম হাড্ডি। তার মানে মানুষের গলায় একটা ভোকাল কর্ড থাকে, এই ভোকাল কর্ড কি করে? কাঁপাকাঁপি করে। তাহলে কথা বললে ভোকাল কর্ড কি করে? কাঁপাকাঁপি করে, কাঁপাকাঁপি করে ভোকাল কর্ড, এই যে কাঁপাকাঁপি করে। তাহলে কথা বললে মানুষের ভোকাল কর্ড কাঁপাকাঁপি করে, এই কম্পন থেকে শব্দ উৎপন্ন হয়। এই কম্পন থেকে কি তৈরি হয়? শব্দ উৎপন্ন হয় বা তৈরি হয়। তাহলে মানুষ কিভাবে কথা বলে? ভোকাল কর্ডের কাঁপাকাঁপির মধ্য দিয়ে মানুষ কথা বলে। এরপর তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে পুরুষের বা ছেলেদের গলার স্বর মোটা বাঁশের মতো, মেয়েদের গলার স্বর কোকিলের মতো চিকন কেন? আচ্ছা, তো এটাও কিন্তু আমরা ভোকাল কর্ড দিয়ে বলতে পারি। দেখো, যখন ছেলেরা বড় হয়, বয়সন্ধিকাল হয়ে যায় তাদের, বয়সন্ধিকাল বলতে কি বোঝায়? বয়সন্ধিকাল বলতে বোঝায় যে যখন একটা শিশু, তার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য চলে আসে যেটা দেখে মনে হয় যে সে আর শিশু নাই, সে এখন ছেলে। দেখো, শিশুদের ক্ষেত্রে কিন্তু বোঝা যায় না সে কি ছেলে না মেয়ে, তাই না? শিশুরা মনে শিশু মানে শিশু। শিশুদের মধ্যে ছেলেদের বৈশিষ্ট্য আলাদা করে প্রকাশ পায় না, মেয়েদের বৈশিষ্ট্য আলাদা করে প্রকাশ পায় না। যখন একটা শিশু বড় হতে হতে এমন একটা অবস্থায় চলে আসে যখন তার মধ্যে প্রকাশ পায় যে সে ছেলে, সে মেয়ে, ওটাকে আমরা বলি বয়সন্ধিকাল। সো এই যে বয়সন্ধিকাল আসার পরে দেখা যায় ছেলেদের কণ্ঠের স্বরটা একটু মোটা হয়ে যায় আর মেয়েদের কণ্ঠের স্বরটা একটু চিকন হয়ে যায়। তো কেন? কারণ হচ্ছে এই ব্যাপারটা পরীক্ষায় প্রশ্ন করতে পারে, পুরুষের গলার স্বর মোটা এবং মেয়েদের গলার স্বর চিকন কেন? তখন আমরা এটা ফিজিক্স দিয়ে কিভাবে ব্যাখ্যা করব? দেখো, ফিজিক্স এবং বায়োলজি মিক্স করে বায়োফিজিক্স দিয়ে সেটাকে আমাদের ব্যাখ্যা করতে হবে। সো পরীক্ষায় যদি আসে এই প্রশ্নটা বায়োফিজিক্স দিয়ে আমরা কীভাবে ব্যাখ্যা করব, দেখো তাহলে আমাদের পরীক্ষায় কী প্রশ্ন করতে পারে? খুবই মজার একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় করতে পারে। খুবই মজার প্রশ্নটা কি বলো তো? এই যে পুরুষের গলার স্বর কি মোটা, কিন্তু নারীদের গলার স্বর চিকন। এখন প্রশ্ন করতে পারে কেন, ব্যাখ্যা করো। তখন আমরা বলবো পরিণত বয়সে। পরিণত বয়স বলতে কি বোঝাচ্ছি? যখন একটা শিশু ছেলে এবং মেয়ে হিসেবে আলাদাভাবে আইডেন্টিফাই করা যাবে বয়সন্ধিকালের পরে, তাহলে এই ব্যাপারটা লিখব আমরা, পরিণত বয়সে ছেলেদের ভোকাল কর্ড মানে যেটাকে আমরা বলেছি, ভোকাল কর্ড মানে হচ্ছে গলার তরুণাস্থি, ভোকাল কর্ড। তুমি বাংলায় লিখতে পারো ভোকাল কর্ড। সো ভোকাল কর্ড লিখতে পারো, এই যে ভোকাল কর্ড। সো পরিণত বয়সে ছেলেদের ভোকাল কর্ড কি হয়ে যায়? শক্ত হয়ে যায়, শক্ত হয়ে যায়। ফলে কম কম্পন তৈরি করে, কম্পনটা কম তৈরি করে, মোটা হওয়ার কারণে কম কম্পন তৈরি করে। তাই ছেলেদের অথবা পুরুষের দুটাই বলতে পারো, ছেলেদের গলার স্বর কম কাঁপাকাঁপি করার কারণে মোটা হয়।
কিন্তু মেয়েদের ভোকাল কর্ড, মেয়েদের যে ভোকাল কর্ড আছে সেই ভোকাল কর্ড নরম থাকে, ফলে বেশি কাঁপাকাঁপি করে। কথা বললে তাদের কম্পনটা বেশি তৈরি হয়। তাই মেয়েদের কণ্ঠ কোকিলের মতো, তাই না, চিকন। মেয়েদের কণ্ঠ অথবা গলার স্বর চিকন হয়। এরকম প্রশ্ন যদি করে আমরা এই অ্যান্সারটা লিখব পরীক্ষার খাতায়। তাহলে দেখো ভোকাল কর্ড যাদের মোটা, যাদের শক্ত হয়ে যায় তাদের ক্ষেত্রে গলার স্বরটা মোটা হয়, আর যাদের চিকন হয়ে যায় মানে নরম থাকে তাদের ক্ষেত্রে চিকন হয়। অনেক ছেলেরা দেখবা মেয়েদের মতো করে কথা বলে, ভাইয়া কেমন আছো, তুমি ভালো আছো, এই যে এভাবে করে যখন কথা বলবে বুঝতে হবে তোমার গলার স্বরটা কি, গলার স্বর হচ্ছে চিকন। কেন গলার স্বর চিকন? কারণ হচ্ছে তরুণ আসতে এই যে ভোকাল কর্ড নরম, সেজন্য, বুঝছো? ওকে, আচ্ছা। তাহলে দেখো এই যে পুরুষের গলার স্বর মোটা, নারীদের গলার স্বর চিকন কেন, সে ব্যাখ্যাটা দিলাম। তাহলে তিনটা প্রশ্ন আমরা দেখলাম। প্রথমে কিভাবে শব্দ তরঙ্গ তৈরি হয়, তারপর মানুষ কিভাবে কথা বলে, তারপর পুরুষের গলার স্বর মোটা, নারীদের গলার স্বর চিকন কেন সেটা দেখলাম। এখন কি দেখব বলো? এখন আমরা দেখব, খুবই সুন্দর, এখন আমরা দেখব শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য। ওকে, শব্দ তরঙ্গের বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। ওকে, তাহলে এবার চলে আসো শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য আমরা দেখব। আচ্ছা, তাহলে আসো শব্দ তরঙ্গের 5টা বৈশিষ্ট্য আমরা দেখব এখন। শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য। ওকে, শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য কয়টা দেখব? 5টা বৈশিষ্ট্য আমরা দেখব। ওকে, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শব্দ তরঙ্গ যান্ত্রিক তরঙ্গ। তাহলে কোন ধরনের তরঙ্গ? শব্দ তরঙ্গ যান্ত্রিক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ। কেন যান্ত্রিক তরঙ্গ? কারণ যান্ত্রিক তরঙ্গ বলতে যে তরঙ্গ সঞ্চালনে মাধ্যম দরকার হয়। কারণ শব্দ তরঙ্গ সঞ্চালনে কি দরকার পড়ে? মাধ্যমের দরকার পড়ে। মাধ্যমের দরকার পড়ে, সেই জন্য। 2 নাম্বার আসো শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য। শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। কেন অনুদৈর্ঘ্য তরঙ্গ? কারণ দেখো আমরা যখন কথা বলি তখন আমাদের এই যে মুখ থেকে যে শব্দ তরঙ্গটা বের হয় সেটা কিভাবে যায় দেখো, সেটা হচ্ছে সামনের দিকে যেতে থাকে, সামনের দিকে সেটা যেতে থাকে। তাহলে কম্পনের দিক কোন দিকে? কম্পনের দিক হচ্ছে সামনের দিকে, সামনের দিকে। আর কণাগুলো কিভাবে সংকোচন প্রসারণ হয়? সামনে পেছনে, অগ্র পশ্চাতে। এই যে কোথাও সংকোচন, কোথাও আবার প্রসারণ, কোথাও সংকোচন, কোথাও প্রসারণ, এভাবে করে অগ্র পশ্চাতে সংকোচন প্রসারণ হয়। তার মানে কণাগুলার, তাহলে কম্পনের দিকও দেখো, আমি দুঃখিত, এটা তরঙ্গের দিক হবে। তরঙ্গটা কোন দিকে যায়? তরঙ্গটা সামনের দিকে যায়, আমি দুঃখিত, তরঙ্গের দিক। তো তরঙ্গের দিক হচ্ছে সামনের দিকে, তরঙ্গটা যাচ্ছে সামনের দিকে, এই যে দেখো সামনের দিকে যাচ্ছে। আবার কম্পনের দিক কোন দিকে? কম্পন কোন দিকে হচ্ছে? কম্পন হচ্ছে সামনে পেছনে, তার মানে সামনে পেছনে। তাহলে কম্পনের সাথে তরঙ্গ কিভাবে আছে? একই দিকে আছে নাকি লম্বালম্বি আছে? লম্বালম্বি থাকলে অনুপ্রস্থ, আর একই দিকে থাকলে অনুদৈর্ঘ্য। তাহলে কম্পনের সাথে তরঙ্গ কিভাবে আছে বলো তো? কম্পনের সাথে তরঙ্গ লম্বালম্বি আছে, একই দিকে আছে। তাহলে কম্পনের সাথে তরঙ্গ হচ্ছে, সরি লম্বালম্বি না, একই দিকে আছে। তাহলে একই দিকে অথবা সমান্তরালে, আমরা বলেছিলাম সমান্তরালে, সমান্তরালে আছে। সমান্তরালে থাকলে এটা কোন তরঙ্গ হবে? অনুদৈর্ঘ্য তরঙ্গ হবে। তাহলে শব্দ তরঙ্গ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, কারণ যেদিকে কম্পনটা যায় তরঙ্গটাও সেদিকে যায়, একই দিকে। ওকে, এরপর 3 নাম্বার বৈশিষ্ট্য আসো। 3 নাম্বার বৈশিষ্ট্য, শব্দ যে বেগে যাবে সেই শব্দের বেগ তাপমাত্রা ও আর্দ্রতার উপর নির্ভর করবে। তাপমাত্রা চেঞ্জ হলে শব্দের বেগ চেঞ্জ হবে, আর্দ্রতা চেঞ্জ হলে শব্দের বেগ চেঞ্জ হবে, উপর নির্ভর করবে, নির্ভরশীল। আচ্ছা, 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে শব্দ তরঙ্গ
শব্দ তরঙ্গের প্রতিফলন প্রতিসরণ উপরিপাতন হবে আচ্ছা 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমরা 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত শব্দ শুনতে পাই। তাহলে আমরা কতটুকু শব্দ শুনতে পাই বলো তো? আমরা 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত শব্দ শুনতে পাই। তাহলে দেখো শব্দ তরঙ্গ একটা যান্ত্রিক তরঙ্গ, কান শব্দ তরঙ্গ সঞ্চালনে মাধ্যম দরকার। 2 নম্বর বৈশিষ্ট্য শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ, কারণ যেদিকে কম্পন হবে সেদিকে তরঙ্গ যাবে। 3 নম্বর বৈশিষ্ট্য শব্দের বেগ তাপমাত্রা ও আর্দ্রতার উপর নির্ভর করবে। 4 নম্বর বৈশিষ্ট্য শব্দ তরঙ্গের প্রতিফলন প্রতিসরণ উপরিপাতন ঘটে। আমরা এর আগে পড়েছি শব্দ তরঙ্গের প্রতিফলন মানে শব্দ বাধা পেয়ে আবার ফিরে আসবে, প্রতিসরণ মানে কিছু শব্দ ওই পারে চলে যাবে, ওইখানে চলে যাবে। এই যে আমি একটা রুমের মধ্যে কথা বলছি, পাশের রুমে শব্দটা শোনা যাচ্ছে, এটাকে বলে অপর রুমে চলে যাওয়া। অপর রুমে চলে গেলে সেটাকে বলি প্রতিসরণ। আর যদি কিছু শব্দ ফিরে আসবে আমার কাছে, সেটাকে আমরা বলি প্রতিফলন। আর উপরিপাতন মানে একটা শব্দের উপর আরেকটা শব্দ কি হওয়া, উপরিপাতিত হওয়া। তাহলে শব্দের ক্ষেত্রে প্রতিফলন প্রতিসরণ উপরিপাতন তিনটাই ঘটবে। তারপর আমরা 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত শব্দ শুনতে পাই। 20 হার্টজের নিচে আমরা শব্দ শুনতে পাই না, 20,000 হার্টজের উপর আমরা শব্দ শুনতে পাই না। তো এই 5টা হচ্ছে শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য। এই 5টা হচ্ছে কিসের বৈশিষ্ট্য? শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি শব্দ তরঙ্গের বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছি। এখন আমরা চলে যাব প্রতিধ্বনিতে। শব্দ তরঙ্গের খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম হচ্ছে প্রতিধ্বনি। সো প্রতিধ্বনিতে আমরা চলে যাব। সো চলে আসো প্রতিধ্বনি। প্রতিধ্বনিতে হচ্ছে শব্দের প্রতিফলন। এই যে বললাম শব্দের প্রতিফলন প্রতিসরণ হয় উপরিপাতন হয়, এই প্রতিফলনটা আমরা এখন পড়াশোনা করব। শব্দ ফিরে আসা প্রতিফলন বা প্রতিধ্বনি। ওকে, তাহলে আসো এখন আমরা পড়াশোনা করব প্রতিধ্বনি নিয়ে। প্রতিধ্বনি এটাকে আমরা ইংলিশে বলি ইকো। প্রতিধ্বনি বলতে তুমি অনেক সময় দেখা যায় না, আমরা যখন পাহাড়ে ডাক দিই এ কুদ্দুস, তখন ওই কুদ্দুসটার 3 বার শোনা আসে না, কুদ্দুস 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 3 বার আমাদের কাছে ফিরে আসে না, না 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 না, এটা হচ্ছে প্রতিধ্বনি। ঠিক আছে, আচ্ছা। সো প্রতিধ্বনি বা ইকো। তো প্রতিধ্বনি বা ইকো কেমন হবে দেখো, আমরা মনে করো এখানে প্রতিধ্বনি বা ইকো হতে হলে তোমাকে একটা কি থাকতে হবে, ব্যারিয়ার থাকতে হবে বা একটা বাধা থাকতে হবে। বাধা, কোথাও বাধা পেতে হবে শব্দকে, তাহলে একটা বাধা থাকতে হবে। বাধা, তুমি এখান থেকে একটা শব্দ করেছো, এটা হচ্ছে তোমার সোর্স, উৎস। তাহলে এটা হচ্ছে আমাদের উৎস। এই উৎস থেকে একটা আমি শব্দ করেছি, বাধাতে সেটা গিয়ে আবার সেটা কি হবে, ফিরে আসবে। তাহলে এই যে গেল শব্দটা, এই যে শব্দটা গেল, আবার শব্দটা কি হলো, ফিরে আসবে। এই যে শব্দটা গেল, শব্দটা ফিরে আসবে। তাহলে দেখো আমি যদি বলি সোর্স থেকে যেখানে শব্দটা গেল সেই বাধার দূরত্বটা কতটুকু, আমি যদি বলি দূরত্বটা হচ্ছে ডি, তাহলে যাওয়ার সময় ডি, আবার আসার সময় কত, আসার সময়ও ডি। তাহলে শব্দ তরঙ্গ মোট কতটুকু দূরত্ব অতিক্রম করলো, প্রথমে ডি গেল, বাধা পেল, ফিরে আসলো, ডি পরিমাণ গেল, বাধা পেল, ডি পরিমাণ ফিরে আসলো, ডি পরিমাণ গেল, বাধা পেল, ডি পরিমাণ ফিরে আসলো। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি শব্দ মোট কি পরিমাণ দূরত্ব গিয়েছে, তাহলে শব্দ তরঙ্গ মোট অতিক্রান্ত দূরত্ব AC = D + D সমান 2D। এরপরে এখন আসো, শব্দ তরঙ্গের একটা বেগ আছে, আমরা যে কোনো তরঙ্গের বেগ শিখেছি, যে কোনো তরঙ্গের একটা বেগ থাকবে। তাহলে শব্দ তরঙ্গের একটা কি থাকবে, বেগ থাকবে। তাহলে শব্দ তরঙ্গের বেগ হচ্ছে v। শব্দ তরঙ্গের একটা বেগ থাকবে, বেগ হচ্ছে v। তো মনে করো শব্দটা উৎস থেকে এখানে গেল, আবার ফিরে আসলো, এই মোট সময়, তাহলে গিয়ে ফিরে আসা, তাহলে শব্দ গিয়ে বাধা পেয়ে ফিরে আসা, এই পুরো সময়টা আমরা নিচ্ছি। শব্দ যাবে, বাধা পাবে, ফিরে আসবে, তাহলে গিয়ে বাধা পেয়ে ফিরে আসা,
এই তিনটা একসাথে যদি নিই, গিয়ে বাধা পেয়ে ফিরে আসবে, তাহলে মোট সময়টা আমরা নিচ্ছি। তাহলে তাহলে আমরা কি নিচ্ছি? মোট সময় নিচ্ছি। মোট সময় কতটুকু? তাহলে মোট সময় হচ্ছে টি। মোট সময়টা নিচ্ছে, মোট সময় হচ্ছে টি। তাহলে দেখো তো, শব্দ তরঙ্গ মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2d, শব্দের বেগ হচ্ছে v, শব্দ গিয়ে বাধা পেয়ে ফিরে আসবে, সেই মোট সময়টা হচ্ছে টি। তাহলে তিনটাই আমরা পেয়ে গেছি। তাহলে এখন কি হবে? এখন আমরা দেখব শব্দ কিন্তু সমবেগে যায়। শব্দ কি বেগে যাবে? সমবেগে। তো শব্দ সমবেগে যায়। তো শব্দ সমবেগে যাওয়ার কারণে s = vt লিখতে পারি, কারণ আমরা আমাদের ক্লাস 9-এ গতিতে পড়ে এসেছি সমবেগে গেলে তার জন্য s = vt। তাহলে এখানে s কত বলো তো? এখানে s কত? এখানে s হচ্ছে 2d, এটা হচ্ছে s। তাহলে আমরা s এর পরিবর্তে 2d লিখব। তারপরে শব্দের বেগ কত? v। তারপরে কত সময় লেগেছে গিয়ে ফিরে আসতে? t সময় লেগেছে। তাহলে 2d = vt। এটা হচ্ছে প্রতিধ্বনির সমীকরণ। তাহলে যদি কখনো একটা শব্দ গিয়ে আবার ফিরে আসে, এতে কত সময় লাগবে প্রশ্ন করে, তাহলে 2d = vt। কেন 2d? যাবে d, আসবে d, 2d। কত বেগে? v বেগে। কত সময়ে? t সময়ে। তাহলে যাবে ফিরে আসবে 2d = vt। ঠিক আছে? আচ্ছা, তো এখানে একটা মজার প্রশ্ন হচ্ছে, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, প্রতিধ্বনি কিন্তু সবসময় শোনা যাবে না। সবসময় কিন্তু প্রতিধ্বনি শোনা যায় না। যেমন আমি এখন কোনো প্রতিধ্বনি শুনতে পাচ্ছি না, কিন্তু আমি যদি আমার এই ক্লাসটা ওয়াশরুমে নিতাম, বাথরুমে নিতাম, তোমরা যখন বাথরুমে যাও, বাথরুমে গিয়ে তুমি একটা ডাক দাও, তাহলে তুমি তোমার শব্দ আবার শুনতে পাও। তাহলে বাথরুমে প্রতিধ্বনি শোনা যাচ্ছে, কিন্তু তুমি রুমের মধ্যে একটা ডাক দাও, প্রতিধ্বনি শোনা যাচ্ছে না। তুমি কি তোমার শব্দ আবার শুনছো? না। আমি কি আমার শব্দ আবার শুনছি? না। তাহলে বাথরুমে গেলে কিন্তু আবার শুনবো। তাহলে প্রতিধ্বনি সব ক্ষেত্রে শোনা যায় না। তুমি মনে করো একটা শব্দ করছো, সেটা বাধা পেয়ে আবার ফিরে আসছে, প্রতিধ্বনি শুনতে পাবা না। প্রতিধ্বনি শোনার একটা কি আছে? শর্ত আছে। প্রতিধ্বনি শোনার একটা নিয়ম আছে, একটা শর্ত অথবা একটা নিয়ম আছে। ওই নিয়মটা আমাদেরকে মানতে হবে। তাহলে প্রতিধ্বনি শোনার একটা নিয়ম আছে, এবার সেই নিয়মটা আমরা একটু দেখব। প্রতিধ্বনি শোনার নিয়ম, তাহলে আমি যা বলেছি একবার সামারি দিয়ে দিই। শব্দ তরঙ্গ, মনে করো একটা উৎস আছে, এখান থেকে সে যাবে, বাধা পেয়ে সে আবার ফিরে আসবে। তো সে গেল d, ফিরে আসলো d, তাহলে তার মোট দূরত্ব হবে 2d। শব্দের বেগ v, আর গিয়ে ফিরে আসতে তার সময় লাগবে t। এখন আমরা বলতে পারি s = vt, সুতরাং 2d = vt। তো এখন আমরা দেখব প্রতিধ্বনির একটা নিয়ম আছে, সেই নিয়মটা। তাহলে প্রতিধ্বনির একটা কি আছে? নিয়ম আছে, সেই নিয়মটা আমরা এখন দেখব। সো চলো প্রতিধ্বনির নিয়মটা আমরা একটু দেখি। ওকে, তাহলে প্রতিধ্বনির যে নিয়ম সেটা হচ্ছে, একটি শব্দ শোনার 0.1 সেকেন্ডের মধ্যে অন্য একটি শব্দ কানে আসলে তা আর শোনা যাবে না। কারণ যে কোনো শব্দ আমাদের মস্তিষ্কে, যে কোনো শব্দ আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড পর্যন্ত থেকে যায়। তাই ওই একই শব্দ 0.1 সেকেন্ডের মধ্যে প্রতিধ্বনি হিসেবে আসলে আমরা আলাদাভাবে শুনব না। তাহলে দেখো, একটি শব্দ শোনার 0.1 সময়ের মধ্যে অন্য একটি শব্দ, না এখানে একটু ভুল হয়েছে, ওই একই শব্দ, একটা শব্দ শুনছো, ওই একই শব্দ প্রতিধ্বনি হিসেবে আর কি, ওই একই শব্দ কান আসলে তার শোনা যাবে না। কারণ যে কোনো শব্দ আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড পর্যন্ত থেকে যায়। একটা শব্দ শুনছি, এটা 0.1 সেকেন্ড পর্যন্ত আমাদের মস্তিষ্কে থেকে যাবে, আমাদের মাথায় থেকে যাবে। ফলে ওই একই শব্দ 0.1 সেকেন্ডের মধ্যে যদি চলে আসে প্রতিধ্বনি হিসেবে, তাহলে আমরা আর আলাদাভাবে শুনবো না,
আমার কাছে ওই শব্দটা তো আছেই আমার মাথায়। আমি একটা শব্দ শুনলাম, আমার মাথায় সেটা আছে। 0.1 সেকেন্ডের মধ্যে যদি আবার ওই একই শব্দ আসে, তাহলে আমি দুইটাকে আলাদাভাবে শুনবো না, কারণ ওইটা তো আছে আমার মাথায়, ওইটা আবার আসছে, তা আলাদাভাবে শুনবো না, দুইটা একই জিনিস মনে হবে আমার কাছে। তো দুইটা একই মনে হয় মানে প্রতিধ্বনি শুনি নাই। আসলে শব্দ আসছে আমার কানে, কিন্তু আমি বুঝবো না যে দুইটা আলাদা, মানে আমি বুঝবো না। কেন বুঝবো না? আগের শব্দ তো আমার মাথায় আছেই, ওই একই শব্দ আবার আসছে, আমার কাছে দুইটা সেম মনে হবে। বুঝতে পেরেছো? তাই বললাম আলাদাভাবে, আমরা আলাদাভাবে শুনবো না। তাহলে একটা শব্দ শোনার 0.1 সেকেন্ডের মধ্যে ওই একই শব্দ যদি আবার আসে, ওই একই শব্দ আবার আসলে, ভিন্ন শব্দ আসলে শুনবো, কারণ সেটা তো ভিন্ন। ওই একই শব্দ আবার আসলে আমরা আর শুনবো না, কারণ যে কোনো একটা শব্দ 0.1 সেকেন্ড পর্যন্ত আমাদের মস্তিষ্কে থেকে যায়। এটাকে বলা হয় শব্দ শোনার স্থায়িত্বকাল। একটা শব্দ শোনার কতক্ষণ স্থায়ী থাকে? সে 0.1 সেকেন্ড পর্যন্ত স্থায়ী থাকে। তাহলে প্রতিধ্বনি শুনতে হলে 0.1 সেকেন্ডের পরে আসতে হবে। 0.1 সেকেন্ডের আগে আসলে কিন্তু শুনবো না। তাহলে আমাদের টাইমটা কত হতে হবে? আমাদের এখানে টাইম যেটা আছে সে টাইমটা বড় হতে হবে 0.1 সেকেন্ডের চেয়ে। 0.1 সেকেন্ডের চেয়ে যদি বেশি সময় না লাগে তাহলে কিন্তু শুনবো না। তাহলে একটা শব্দ গিয়ে আবার ফিরে আসতে 0.1 সেকেন্ডের বেশি সময় লাগতে পারে। তা আমরা একটু দেখব। তাহলে টাইমের মান যদি 0.1 সেকেন্ড লাগে, তাহলে ডিস্টেন্সটা কতটুকু হতে হবে? ঠিক কতটুকু ডিস্টেন্স হলে, সোর্স থেকে বাঁধা পর্যন্ত কতটুকু ডিস্টেন্স হলে আমরা আসলে প্রতিধ্বনি শুনতে পাবো, সেটা একটু আমরা বের করব। তাহলে আমি আবার বলছি, একটা শব্দ শোনার 0.1 সেকেন্ড পর্যন্ত সেটা আমাদের মস্তিষ্কে থেকে যায়, এটা বলা হচ্ছে শব্দ শোনার স্থায়িত্বকাল। এর মধ্যে যদি অন্য কোনো শব্দ আসে তাহলে কিন্তু, মানে ওই একই শব্দ যদি আবার আসে, তাহলে আমরা আলাদাভাবে সেটাকে কী করতে পারবো না, আইডেন্টিফাই করতে পারবো না, সেটা আমার কাছে একই মনে হবে। তাহলে 0.1 সেকেন্ডের মধ্যে যদি প্রতিধ্বনি আসে আমরা শুনতে পাবো না। তাহলে প্রতিধ্বনি শোনার একটা নিয়ম বলেছি কি, 0.1 সেকেন্ডের বেশি সময় লাগতে হবে। আচ্ছা, তাহলে আমরা চলো দূরত্বটা বের করি। সূত্র হচ্ছে 2d সমান vt। শব্দের বেগ নর্মালি 330 0°C তাপমাত্রায় বায়ু মাধ্যমে। t এর মান হচ্ছে 0.1, তাহলে 2d। তাহলে কত আসে? d সমান আসে 330 0.1 ডিভাইডেড বাই 2, তাহলে আসে 33/2 সমান 17। 330/2 না, সমান 17 এই যে 33 না, তাহলে 33 34 হলে 17, তাহলে 17 হবে না তো। 33 হলে কত? 16.5 হবে। এই যে, তার মানে উৎস থেকে এটা যদি 17.5 হয়, তাহলে আমরা শব্দটা শুনতে পাবো। এটা 0°C তাপমাত্রায়। আমরা জানি তাপমাত্রা চেঞ্জ হলে শব্দের বেগ চেঞ্জ হবে, সেটা আমি একটু পরে বুঝাচ্ছি। তাহলে 0°C তাপমাত্রায়, তাহলে যদি তোমার ডি এর মান 16.5 হয়, তখনই প্রতিধ্বনি শোনা যাবে। কারণ কি, প্রতিধ্বনি শোনার জন্য টাইমের মান 0.1 সেকেন্ড হওয়া লাগবে, এর চেয়ে কম হতে পারবে না। বেশি হলে তো শোনা যাবেই, বেশি হলে শোনা যাবেই। মিনিমাম কত হতে হবে? ন্যূনতম কত হতে হবে? ন্যূনতম আমার দূরত্বটা এত হতে হবে, এর চেয়ে কম হলে প্রতিধ্বনি শুনবো না, কারণ এর চেয়ে কম হলে 0.1 সেকেন্ডের আগেই চলে আসবে, তাই প্রতিধ্বনি শুনবো না। আচ্ছা, তো একটু আগে যেটা বললাম যে তাপমাত্রা চেঞ্জ হলে শব্দের বেগটা চেঞ্জ হবে, এই ব্যাপারটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। তাপমাত্রা চেঞ্জ হলে শব্দের বেগ চেঞ্জ হবে। 0°C তাপমাত্রায় শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। এরপর প্রতি 1 ডিগ্রি তাপমাত্রা চেঞ্জ হলে 0.6 মিটার পার সেকেন্ড করে বেগ বাড়বে, এটা লিখে রাখো। তাহলে 0°C তাপমাত্রায় 330, এরপর 1 ডিগ্রি চেঞ্জ করলে 0.6 করে করে বাড়বে। তাহলে মনে করো 20°C তাপমাত্রায় শব্দের বেগ কত বলো তো? তাহলে শব্দের বেগ হবে, দেখো 0°C তাপমাত্রায় 330 ছিল, তারপর আমরা কত বাড়াইছি? 20 ডিগ্রি বাড়াইছি। 1 ডিগ্রি বাড়লে 0.6 করে বাড়ে, তো 20 ডিগ্রি বাড়ালে 20 × 0.6। তাহলে দেখো কীভাবে হিসাব করব। প্রথমে 0°C তাপমাত্রায় কত ছিল সেটা লিখব, লেখার পর প্রতি 1 ডিগ্রি বাড়ালে 0.6 করে বাড়ে, তাহলে 20 ডিগ্রি বাড়াইছি, তাহলে 20 × 0.6, তাহলে আমাদের কত আসে? এখানে আসে 12, এখানে আসে 342 আসে আমাদের। এই তাহলে 25 ডিগ্রি বাড়ালে আরও বাড়বে। তাহলে তোমাকে প্রশ্নের মধ্যে দেখতে হবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে।
0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 330, তারপর প্রতি 1 ডিগ্রি বাড়ালে 0.6 করে করে বাড়বে। এভাবে হিসাব করতে হবে শব্দের বেগটা। তাপমাত্রা বাড়লে শব্দের বেগ চেঞ্জ হবে। ওটার উপর ভিত্তি করে শব্দের বেগ v পাইছো তুমি। এরপর তোমাকে এখানে t এর মান 0.1 বসাইতে হবে, কারণ 0.1 এর আগে যদি সে চলে আসে তাহলে কিন্তু হবে না, মিনিমাম 0.1 সেকেন্ড সময় নিতে হবে। 0.1 সেকেন্ডে আসলে তখন শোনা যাবে, এর চেয়ে বেশি হলে সমস্যা নাই। তাহলে t এর মান 0.1, v এর মান বসাই, ডিস্টেন্স বের করবা। এই ডিস্টেন্সটা হচ্ছে প্রতিধ্বনি শোনার জন্য কতটুকু দূরত্ব তবে সেটা। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে কনসেপ্টটা। আমরা যখন ম্যাথ করাবো তোমাদেরকে প্রতিধ্বনির ম্যাথ, তখন তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হবে। তার মানে প্রতিধ্বনির ম্যাথ করানোর পরে এই কনসেপ্টটা আরও ভালো করে ক্লিয়ার হবে। এইটুকুই।